প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ডিএমআরসি অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের যে আমাদের সামনে পরীক্ষা, তৃতীয় সেমিস্টার পরীক্ষা, এই পরীক্ষার আলোকে আমাদের সাজেশনমূলক বা আমাদের যে টপিকগুলো আলোচনা করা হয়েছে ক্লাসে, সেই টপিকের উপরে ধারাবাহিক একটা ক্লাসের অংশ হিসেবে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে। তো আমরা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো এবং আগে বলে নিই, তোমাদের যে সিলেবাসটা দেয়া আছে সিলেবাসে আমার মনে হয় কোনো সেকশনে আমরা যে সেকশনগুলোতে বা আমাদের কোনো টপিক পড়ানো বাকি নেই। আর সবচেয়ে বড় বিষয় যে তোমাদের কাছে কিন্তু সবকিছু আছে, যেটা ক্লাস নোট আছে অথবা তোমাদের বিভিন্ন ভাবে প্রত্যেকটা অধ্যায়ের মানে যে সৃজনশীলগুলো আছে বা নৈমিত্তিকগুলো আছে সেগুলো কিন্তু কভারেজ দেয়া আছে এবং খাতা খুললে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অথবা বই তো আছেই কাছাকাছি। আর তারপরে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা বা তোমাদের যে আর ক্লাস স্যার আছেন আমাদের নুর হোসেন স্যার, ওনার সাথে যোগাযোগ করতে পারে। তো আজকে আমাদের প্রথমেই যেটা বলে নিই যে এখানে প্রথম বর্ষে যে ক্লাসে এখানে যদি আমরা ধরে ধরে মানে আবার টপিক আলোচনা করি তাহলে অনেকগুলো ক্লাস লাগবে। তো এখানে জাস্ট তোমাদেরকে যে টপিকগুলো আমরা এর আগে পড়েছি সেই টপিকগুলো জাস্ট স্লাইড স্বরূপ আমরা এখানে আলোচনা করব, খুবই কিঞ্চিত পরিমাণ। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের যে অর্থনীতি প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ আমাদের এখানে আমরা জানি যে আমাদের মোট 60টা অধ্যায়ের উপরে অধ্যায় দেওয়া ছিল তোমাদের পরীক্ষার জন্য করে। 60টা অধ্যায়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেমন 60টা অধ্যায়ের মধ্যে 1 থেকে 4 অর্থাৎ প্রথম অধ্যায় যেটা, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর লাস্টের দিক থেকে অষ্টম, নবম এবং দশম। তো দেখো প্রথম অধ্যায়ে আমাদের যে বিষয়গুলো ভালো করে পড়তে হবে বা যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো হবার মতো সেটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা জানি মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা আছে যে এই মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রবর্তক হচ্ছে আধুনিক অর্থনীতির জনক, যাকে আমরা বলি পল স্যামুয়েলসন। এরপরে আমরা দেখব হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কাকে বলে। দেন আমরা দেখব অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে যদি আমরা বলি যে ধারাবাহিকভাবে আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তো ওগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব তখন দেখা যায়। তো আমি প্রথম অধ্যায়ে যে অর্থনৈতিক সমস্যার কথা আসলাম, তো আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের অভাব অসীম কিন্তু আমাদের সম্পদ সীমিত। এই অসীম অভাব বা সীমাহীন অভাবকে সীমিত সম্পদে পূরণ করতে গেলে আমাদের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই জন্য করে অর্থনীতির এই অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে দুইটা সমস্যার উদ্ভব করে, যাকে আমরা বলি যমজ সমস্যা বা দ্বৈত সমস্যা। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হলো আমাদের নির্বাচন। দুষ্প্রাপ্যতা কেন হয় সেটা আমরা জানি যে যেখানে সম্পদের স্বল্পতা আছে সেখানে দুষ্প্রাপ্যতা আছে, আর সম্পদের স্বল্পতা থেকে দুষ্প্রাপ্যতা জন্ম। আর যেখানে দুষ্প্রাপ্যতা থাকবে সেখানে আমাদের নির্বাচন করতে হবে, কারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে কখনোই একসাথে অনেকগুলো অভাব পূরণ করা সম্ভব নয় এবং সবগুলো অভাবই যে আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ তাও কিন্তু নয়, এর মধ্যে কোনোটা কম কোনোটা বেশি। এই জন্য আমাদের নির্বাচন নির্ভর করে অভাবের গুরুত্বের উপরে। তো এর আলোকে যদি আমরা বলি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আমি শুরুতেই বলেছি যে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রবর্তক কে। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রবর্তক হলেন আধুনিক অর্থনৈতিক জনক, যাকে আমরা বলি পল স্যামুয়েলসন বা পি.এস. স্যামুয়েলসন। উনি বলছেন যে কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে আর কার জন্য উৎপাদন করতে হবে। কি উৎপাদন করতে হবে সেটা আমরা জানি যে সমাজে আমাদের কোন ধরনের দ্রব্য লাগবে। আমার ধান লাগবে বেশি না পাট লাগবে বেশি, যদি ধান বেশি লাগে তো ধান বেশি উৎপাদন করব, পাট বেশি লাগলে পাট বেশি উৎপাদন করব। এরপরে বলা হচ্ছে কিভাবে উৎপাদন করব। কিভাবে উৎপাদন করবার ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে আমরা কি শ্রমিক বেশি দিব না মূলধন বেশি দিব। আমরা জানি যে শ্রমিক না মূলধন এটা নির্ভর করে মূলত ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে। যেমন আমাদের দেশের মতো একটা দেশ বাংলাদেশে আমাদের মূলধনের পরিমাণ খুবই কম, সুতরাং আমরা উৎপাদনের ক্ষেত্রে মূলধনও ব্যবহার করব কিন্তু তুলনামূলক আমরা শ্রমিক বেশি ব্যবহার করব। আমরা এটাও জানি যে উৎপাদনের দুইটা উপাদানের মধ্যে যে উপাদানটা বেশি ব্যবহার হয় সেখানে সেটাকে নিবিড় বলা হয় বা ইন্টেনসিভ বলা হয়। যেমন বাংলাদেশের উৎপাদনের ক্ষেত্রে লেবার ইন্টেনসিভ বলা হয়, আর আমেরিকার ক্ষেত্রে যদি আমরা বলি সেখানে বলা হয় ক্যাপিটাল ইন্টেনসিভ। আর কার জন্য উৎপাদন করব, অর্থাৎ আমরা যদি বিজনেস করি বা আমরা কোনো কিছু উৎপাদন করি সেক্ষেত্রে আমরা কোন জিনিসটা উৎপাদন করব, মানে কি পরিমাণ উৎপাদন করব, গরিব শ্রেণীর জন্য না আমাদের ধনী শ্রেণীর জন্য উৎপাদন করব, সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল আমাদের অর্থনৈতিক মৌলিক সমস্যা। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আমাদের কিন্তু বোর্ড প্রশ্ন বলো যেটাই বলো না কেন এখান থেকে আমাদের সৃজনশীল যে আমাদের অনুধাবন বা আমাদের এখান থেকে হয়ে থাকে এই পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা আমরা জানি এমন একটি রেখা যে রেখার সাহায্যে সমাজের বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। আমরা যদি এটার উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা এভাবে দেখতে পারি যে ধরো তোমার কাছে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, আমরা যদি ধরি 0, 2, 3
3 2 0। আমাদের এরকম একটা তালিকা দেয়া আছে যেটাকে বলে আমরা উৎপাদন সম্ভাবনার একটা তালিকা। এই তালিকা থেকে এরকম তালিকা থাকতে পারে পরীক্ষায়, যে বলতে পারে যে তালিকা থেকে তোমাদের উৎপাদন সম্ভাবনার রেখা দাগাও। তাহলে আমরা এটা দাগানোর জন্য যেটা করব, চিত্র অঙ্কন করার জন্য করে প্রথমে লম্ব অক্ষ আর ভূমি অক্ষটা আমরা দেখে নিব এবং লম্ব অক্ষে আমরা কি দেখাচ্ছি সেটা আমরা ক্লিয়ার করব। যেটা তোমরা পরীক্ষার হলে করো না, যে তোমরা কোন অক্ষে কি দেখাচ্ছ সেটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। যদি এখানে ধান পাট থাকে সেক্ষেত্রে আমাকে ধান বা পাটের ক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হবে যে আমি আসলে কোন অক্ষে কি দেখাচ্ছি। তো ধরে নিলাম এখানে x দ্রব্য আর এখানে ধরে নিলাম আমরা y দ্রব্য। তো x দ্রব্য আমাদের একটা নির্দিষ্ট মাপে আমাদের স্কেল ধরে কাটতে হবে যাতে এখানে মাপের সমস্যা না হয়। যদি আমাদের একই সমান মাপ না নিই সেক্ষেত্রে আমাদের চিত্র কিন্তু মিলবে না। 1 2 3। দেখো আমাদের সমস্ত সম্পদ যদি শুধু আমরা y দ্রব্যের ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা 3 একক y দ্রব্য পাবো, কিন্তু সেক্ষেত্রে আমরা x দ্রব্য হবে 0। তাহলে x দ্রব্য যখন 0 তখন আমাদের দেখো y দ্রব্যের উৎপাদন 3 একক, যেটা আমরা a বিন্দু দ্বারা দেখাচ্ছি। এরপরে দেখো x দ্রব্য আমরা যদি বৃদ্ধি করতে 2 একক উৎপাদন করি সেক্ষেত্রে আমাকে y দ্রব্য 1 একক ছেড়ে দিতে হয়, অর্থাৎ x 2 y দ্রব্য 2, যেটা আমরা b বিন্দুতে দেখাচ্ছি। এরপর সমস্ত সম্পদে যদি শুধু আমরা x দ্রব্য উৎপাদন করি সেক্ষেত্রে কিন্তু আমার y দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের y দ্রব্য 0, x দ্রব্য হলো 3। এখন আমরা এই a b c রেখা যোগ করে যেটা পাবো এটাই হলো আমাদের কি রেখা, PPC রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই প্রশ্নটা তোমাদের গ নম্বরে বেশিরভাগ চলে আসে, যে তালিকা দেয়া থাকে সেখান থেকে বলা হয় PPC রেখা অঙ্কন করো বা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তো এটা হলো আমাদের কিনের জন্য করে বা গড় জন্য করে। অনেক সময় প্রশ্ন দেয়া থাকে ঘর জন্য করে যে x যদি 1 y যদি 2 একক উৎপাদন করা হয়, অথবা x 3 একক এবং y 2 একক, এরকম আমাকে বলে দেয় যে উৎপাদন করা সম্ভব কিনা। সেক্ষেত্রে দেখো x এ যদি আমাদের 1 একক বলা হয় আর y কত একক, 2 একক, তাহলে x 1 এবং y 2 বিন্দুটি এখানে আসে। ধরলাম এটা a বিন্দু। আমরা জানি আমি যতটুকু সম্পদ ব্যবহার করতে পারবো, এই সম্পদ যদি আমরা ব্যবহার না করি সেটাকে বলা হয় অদক্ষ ব্যবহার। অর্থনীতিতে খুব ভালোভাবে বলা হয় সম্পদের অদক্ষ ব্যবহার হলে সেখানে মাথাপিছু সর্বোচ্চ হবে না। আর এখানে অদক্ষ ব্যবহার হলে আমাদের দুইটা সমস্যা সমাজে দেখা দিবে। 1, আমাদের সম্পদের যথাযথ ব্যবহার হবে না, 2, আমাদের বেকারত্ব থেকে যাবে। তাই আমাদের এই f বিন্দুকে বলা হয় অদক্ষ বিন্দু। আর যদি আমরা ধরি x 3 একক আর y 2 একক, তাহলে x 3 y 2, তাহলে আমরা এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যাচ্ছে, যেটা আমার পক্ষে উৎপাদন করা সম্ভব নয়। কারণ আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দুই অর্জনযোগ্য বিন্দু। সুতরাং এটা আমাদের ই বিন্দু আমাদের অর্জনযোগ্য বিন্দু। তো এই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রশ্ন। এই রিলেটেড আমাদের অনেক প্রশ্ন তোমাদের বই দেয়া আছে এবং আমরা সবগুলো প্রশ্নই কিন্তু আলোচনা করে আসি। সুতরাং এখান থেকে আমরা এটা দেখে নেব। এর যদি বলি অর্থনৈতিক ব্যবস্থা, বিশ্বে যতগুলো কান্ট্রি আছে বা যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশের বা প্রত্যেকটি রাষ্ট্রের বা সমাজের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক নীতি বা কাঠামো আছে। আর এই নীতি বা কাঠামোর উপর ভিত্তি করেই আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। 1, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা ক্যাপিটালিজম যেটাকে আমরা বলি। 2, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক বা পরিকল্পিত বা সোশ্যালিস্টিক বা প্ল্যানেট ইকোনমি বলা হয়। 3, মিশ্র অর্থ ব্যবস্থা। 4, ইসলামিক অর্থ ব্যবস্থা। তো প্রথমে যদি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো যে যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তি মালিকানা থাকতে হবে, অর্থাৎ উৎপাদনের সকল কার্য ব্যক্তি পর্যায়ে হবে এবং উৎপাদনের মালিকানা হবে। এবার এখানে উৎপাদন হবে একটা কারণে, সেটা হলো মুনাফা সর্বোচ্চ করার ক্ষেত্রে। মুনাফা সর্বনিম্ন এখানে, অর্থাৎ লস প্রজেক্টে কখনোই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা উৎপাদন হবে না। তাহলে আমরা যদি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যতে চলে আসি, তাহলে এখানে আমাদের ব্যক্তির মালিকানা থাকবে, সম্পদের মালিকানা, মুনাফা অর্জন থাকবে, এখানে আমাদের ভোক্তা স্বাধীনতা থাকবে, যে আমার মনে চাইলো না যে আমি ওই দোকান থেকে জিনিস কিনবো না, তুমি যে দোকান থেকে জিনিস কিনো অন্য দোকান থেকে কিনতে পারো, অথবা তোমার মনে যদি না হয় যে তুমি যে কলেজে আছো সেই কলেজ থেকে অন্য কলেজে তুমি ভর্তি হতে পারো, অর্থাৎ এখানে তোমার নিজের একটা ভোক্তা স্বাধীনতা থাকে। ঠিক একইভাবে উৎপাদকের স্বাধীনতা থাকে। এবং এই অর্থ ব্যবস্থার মূল ফোকাসটা হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা তোমাদের অর্থনীতিতে আসে বারবার, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে কি বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কাকে বলা হয় বা কেন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিষয়টা হচ্ছে এরকম যে যেখানে একক কোনো কর্তৃপক্ষ বা সরকারের হস্তক্ষেপ ব্যতীত ক্রেতা এবং বিক্রেতা, আমি আবারও বলছি ক্রেতা এবং বিক্রেতা
দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের ক্রয় বিক্রয় হয় তাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আর এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখানে একটা অদৃশ্য শক্তি কাজ করে, যে জন্য আমাদের অর্থনীতির জন্য অ্যাডাম স্মিথ এটাকে ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্তের কথা বলেছেন, যে এখানে কিভাবে প্রাইসটা ফিক্সড হয়। যেমন তুমি মার্কেটে গেলেই তুমি একটা কাপড় কিনতে যদি নিউ মার্কেটে চলে যাও, তাহলে নিউ মার্কেটে গেলেই তুমি দোকানওয়ালা তোমার কাছে একটা কাপড়ের দাম যদি 500 টাকা চায়, তুমি 500 টাকা অবশ্যই দিবা না, তুমি দাম বলা শুরু করবে 200 টাকা থেকে অথবা 250 টাকা থেকে। তারপর দামাদামি করতে একটা নির্দিষ্ট দামে দ্রব্যটা ক্রয় বিক্রয় হবে, যেটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সুতরাং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে সবচেয়ে যে বিষয়টা চলে আসে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি, অথবা প্রশ্ন আসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থনীতিতে বিদ্যমান, বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নেই কেন, বা কি কারণে নেই। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বুঝলাম, যে যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, বা উৎপাদনের যে 4টি উপকরণের কথা বলা হয়, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো ব্যক্তির ক্ষেত্রে থাকবে। এবং এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যদি আমরা আবারও বলি, মুনাফা সর্বোচ্চকরণ হবে, সম্পদের ব্যক্তি মালিকানা হবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হবে, ভোক্তার স্বাধীনতা থাকবে, উৎপাদকের স্বাধীনতা থাকবে, এখানে বেকারত্ব থাকবে, এবং একই সাথে মুদ্রাস্ফীতি থাকবে। এরপরে যদি আমরা বলি যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় সম্পদের সকল অর্থাৎ উৎপাদনের উপকরণের সকল মালিকানা থাকবে রাষ্ট্রের হাতে। এবং আমরা জানি সমাজতান্ত্রিক জনক হচ্ছে কার্ল মার্কস সেই বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটালে উনি সমাজতান্ত্রিক সম্পদের বিশদ আলোচনা করেছিলেন। অর্থাৎ যখন কিনা বিশ্বে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে সমস্যা হচ্ছিল, তারপরে কিন্তু আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার যাত্রা শুরু হয়। বিশুদ্ধ সমাজতন্ত্রের যাত্রা শুরু করে মাও সেতু চীন থেকে। এবং এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মোট কথা হচ্ছে যে সম্পদের কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, যা কিছু হবে রাষ্ট্রের হাতে। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল ফোকাসটাই থাকে জনগণের কল্যাণ, অর্থাৎ জনগণের কিভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় এবং তাদের কল্যাণ হয় সেদিকে মাথা রাখা। এখানে মুনাফা সর্বোচ্চ কথা নয়, এবং এখানে সম্পদের মালিকানা থাকে রাষ্ট্রের হাতে, এখানে ব্যক্তি উদ্যোগ থাকে না, এখানে কোনো শ্রমিক শোষণ থাকে না, এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে না, কারণ এখানে তুমি দামাদামি করতে পারবে না, কারণ এখানে রাষ্ট্র তোমাকে খাওয়াবে, রাষ্ট্র তোমাকে পড়াবে। একই সাথে এখানে বেকারত্ব থাকবে না, মুদ্রাস্ফীতিও থাকবে না। এরপরে যদি বলি আমরা মিশ্র অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থাটা কি, যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুইটার সংমিশ্রণে সংগঠিত। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য খুঁজে পাবো, একই সাথে আমি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য খুঁজে পাবো। যেমন আমাদের বাংলাদেশ, যেখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে ঢাকা মেডিকেলের মতো আমাদের মেডিকেল আছে, ঠিক একই সাথে সেখানে আমাদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলো আছে। অর্থাৎ এখানে আমি একই সাথে ব্যক্তি মালিকানাও পাচ্ছি, আবার এখানে একই সাথে আমি সরকারি মালিকানাও পাচ্ছি। সুতরাং মিশ্র অর্থ ব্যবস্থায় আমাদের সরকারি মালিকানার যেমন বৈশিষ্ট্য থাকবে, একই সাথে তোমাকে এখানে ব্যক্তি মালিকানার বৈশিষ্ট্য তুমি খুঁজে পাবা। এবং এই মিশ্র অর্থ ব্যবস্থায় তোমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাও বিদ্যমান আছে। এরপরে যদি বলি আমরা ইসলামিক অর্থ ব্যবস্থা, ইসলামিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থা কোরআন ও হাদিস বা ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়ে থাকে। অর্থাৎ এখানে সুদকে হারাম বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে শ্রমিককে তার ঘাম শুকানোর আগে টাকা দিতে হবে, যার যা প্রাপ্য দিতে হবে, যাকাত দিতে হবে, ঘুষ নেওয়া যাবে না, এবং সম্পদের যে মালিকানাগুলো আছে তাদের মধ্যে প্রপারলি বন্টন করতে হবে। এই বিষয়গুলো আমাদের এই অর্থ ব্যবস্থায় চলে আসে। তো ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আমরা যদি বলি, যে এখানে তোমার কোরআন হাদিসের আলোকে পরিচালিত হয়, এখানে সুদকে হারাম বলা হয়েছে। এরপর আমাদের এখানে বলা হচ্ছে যে শ্রমিককে ঘাম শুকানোর আগে টাকা দিতে হবে, বা কাউকে ঠকানো যাবে না। এগুলো আমাদের ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এরপরে যদি আসে আমাদের অর্থনীতির যে মৌলিক ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির কথাবার্তা, আমরা জানি যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি নামে দুইটা অর্থনীতি আছে, যার একটা নাম হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানেই হচ্ছে আমরা জানি ছোট, আর ম্যাক্রো মানেই হচ্ছে বৃহৎ বা বড়। অর্থাৎ এই মাইক্রো এবং ম্যাক্রোর সূচনা থেকে আসে সেটা তোমাদের খাতে অবশ্যই নোট করা আছে। তারপর আমি একটু বলে দিতে চাই যে আমেরিকাতে যে মহামন্দা দেখা দেয় 1930 বা 29 সালে যে কথা বলা হয়, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু স্যার রাগনার ফিশ 1933 সালে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন, যার একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের প্রবর্তক হলেন অধ্যাপক নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল, যার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, যেটা প্রকাশিত হয় 1890 সালে। এর পরবর্তীতে যেটা আসে সেটা ম্যাক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্সের প্রবর্তক বলা হয় যাকে ইকোনমিক্সের অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্সের প্রবর্তক এবং ম্যাক্রো ইকোনমিক্স কনসিস্ট করার পিছনে যার সবচেয়ে বড় অবদান সেই লর্ড জন মেনার্ড কেইন্স বা জে.এম. কেইন্স, যার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট এন্ড মানি, যে গ্রন্থ প্রকাশিত হয় 1936 সালে। তো এই মাইক্রো এবং ম্যাক্রো বিষয় যদি আমরা বলি, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র ছোট ছোট ভাগে, অর্থাৎ যেখানে একজন ব্যক্তি একটা পরিবার নিয়ে আলোচনা করা হয়। আর ম্যাক্রো মানে যেখানে একটা দেশ বা একটা মানে পুরো অর্থ ব্যবস্থাকে নিয়ে আলোচনা করা হয়। এই হলো আমাদের মাইক্রো এবং আমরা যদি বলি মাইক্রো ইকোনমিক্স আলোচ্য বিষয় কোনগুলো, মাইক্রো ইকোনমিক্স আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন,
তত্ত্ব আছে, আমাদের বন্টন তত্ত্ব আছে, কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব আছে। আর ম্যাক্রো ইকোনমিক্স যেখানে মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করে, জাতীয় আয় নিয়ে আলোচনা করে, বেকারত্ব নিয়ে আলোচনা করে, মুদ্রা সংকোচন নিয়ে আলোচনা করে। তো তোমাদের কাছে আমার এই প্রথম মডেলে একটাই সাজেশন থাকবে যে আমাদের এখানে এই অর্থনৈতিক ব্যবস্থা এবং এই আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এই দুটো ভালো করে দেখার জন্য। আর এই উৎপাদন সম্ভাবনা রেখা আলোচনা করতে গেলে সেখানে তোমাদের আরেকটা জিনিস আমরা শিখাইছিলাম ক্লাসে, যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় বিষয়টা আমরা খুব ভালো করে জানি যে সুযোগ ব্যয় অর্থনীতি ধারণাটা কাদের? সুযোগ ব্যয় ধারণাটা হচ্ছে আমাদের আধুনিক অর্থনীতিবিদের ধারণা, যেখানে বলা হচ্ছে সুযোগ ব্যয় মানে কি, যে তুমি কোনো একটা জিনিসের জন্য, অর্থাৎ একই সাথে তোমাকে দুটো অপশন দেওয়া হলো, যে কক্সবাজারের একটা টিকিট দেওয়া আছে ভ্রমণের জন্য এবং বান্দরবনের একটা দেওয়া আছে, তুমি একই সাথে দুই জায়গায় যেতে পারবে না। তুমি যদি কক্সবাজার যাও তাহলে বান্দরবন ছেড়ে দিতে হবে, আর বান্দরবন গেলে কক্সবাজার ছেড়ে দিতে হবে। এই যে তুমি একটার পরিবর্তে আরেকটা নিলে, এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক অর্থনীতি ভাষায় সুযোগ ব্যয় যদি আমি বলতে যাই, যে দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করার জন্য, অতিরিক্ত একক উৎপাদন করার জন্য অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয় তাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। তো আমি প্রথম অধ্যায় থেকে বিদায় নিচ্ছি। আমরা দেখি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে বিষয়গুলো আমাদের ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে উপযোগ। আমরা তো মূলত সবই পড়াইছি, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষার জন্য করে যে বিষয়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে, যেখান থেকে আমাদের প্রশ্ন থাকবেই, এখানে দিবে বোর্ড ফাইনাল পরীক্ষায়। তবে একটা কথা বলে রাখি, যেটা ক্লাসে বারবারই বলি, যে ইনশাআল্লাহ আমি যা পড়াইছি তা তোমাদের অবশ্যই কমন করবে। পরীক্ষার হলে কমন না পড়লে বাসায় আসলে মাথায় না থাকলে খাতায় অথবা বইয়ে থাকবে, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। তো এখান থেকে আমরা দেখব উপযোগ, চাহিদা বা চাহিদা বিধি, চাহিদা সমীকরণ, স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা অধ্যায়টা তোমাদের খুব ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকে তোমাদের দাম স্থিতিস্থাপকতা নিয়ে বেশিরভাগ প্রশ্ন চলে আসে। এরপরে যোগান বা যোগান সমীকরণ বা যোগান অপেক্ষ, এরপরে আমাদের ভারসাম্য নিয়ে আলোচনা করতে লাগতে পারে। এই হলো আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের এই কয়টা বিষয় আমাদের খুব ভালো করে দেখলে ইনশাআল্লাহ আমরা প্রশ্নটা কমন পেয়ে যাব। তো আমরা যদি বলি উপযোগ, উপযোগ জিনিসটা কি? অর্থাৎ যা মানুষের অভাব পূরণ করার ক্ষমতা রাখে সেটাই তো উপযোগ। ধরো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দরকার, আমাকে তুমি যদি গরম এক গ্লাস পানি দাও বা চা দাও বা অন্য কোনো কিছু দাও, তাহলে কিন্তু আমার অভাবটা পূরণ হবে না। অর্থাৎ যা দ্বারা মানুষের অভাব পূরণ করা হয় সেটাই তো উপযোগ, অর্থাৎ যা দ্বারা মানুষের অভাব পূরণ হয়। আর এই উপযোগ যেহেতু মানুষের অভাব পূরণ করার ক্ষেত্রে আমাদের অভাব পূরণ করার ক্ষেত্রে, সুতরাং এই উপযোগের সাথে আমাদের নৈতিকতার কোনো সম্পর্ক নেই। তো উপযোগ আলোচনা করতে গেলে আমাদের উপযোগের প্রকারভেদ আলোচনা করতে হবে বা উপযোগের শ্রেণীবিভাগ আলোচনা করতে হবে। সেখানে আমরা দেখেছি রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, কালগত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ, জ্ঞানগত উপযোগ। আমরা জানি রূপগত উপযোগটা কি, কোনো কিছু রূপ বা আকৃতি পরিবর্তন করে যে উপযোগ তৈরি করা হয়। বিশেষ করে যেমন আমাদের এই হোয়াইট বোর্ডের কথা যদি বলি, হোয়াইট বোর্ডটা আমাদের এখানে হোয়াইট বোর্ড বানানো হচ্ছে, বাট হোয়াইট বোর্ড যদি না বানানো হতো, এটা হয়তো বা আমাদের কোনো একটা ঘরের সিলিং ব্যবহার করা হতো বা অন্য কোনো একটা পার্টিশন হিসেবে ব্যবহার করা হতো। তার মানে রূপগত, রূপকে পরিবর্তন করা হচ্ছে। স্থানগতটা কি? এক স্থান থেকে অন্য স্থানে, গ্রাম থেকে কাঁচা শাকসবজি শহরে নিয়ে আসা হচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে, স্থানগত। এরপরে বলা হচ্ছে জ্ঞানগত, যেমন শিক্ষক তোমাদেরকে পড়ান অথবা তোমাদেরকে তোমরা জ্ঞানগত উপযোগ, আমরা যেমন টেলিভিশন দেখি বা বই দেখি, এগুলো থেকে আমরা জ্ঞান আহরণ করি। সেবামূলক কি? উকিল সাহেব, ডাক্তার, এরপরে শিক্ষক তোমাদেরকে সেবা দিয়ে যায়। আর সত্যগত কি? তোমার কাছে হয়তো বা একটা জিনিসের কোনো মূল্যই নেই, কিন্তু অন্যজনের কাছে তার মূল্য অনেক বেশি, তার মানে তোমার কাছ থেকে সেটা ওর কাছে গেলেই সে মূল্যটা বেড়ে যাবে। এরপর আমরা দেখবো এখান থেকে মোট উপযোগ, যেটা আমাদের এই উপযোগ অধ্যায়ের সবচেয়ে বড় আলোচ্য বিষয়, সেটা হচ্ছে টিইউ আর হচ্ছে এমইউ, অর্থাৎ টোটাল ইউটিলিটি আর হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। আমরা জানি কোন দ্রব্যে বিভিন্ন একক থেকে যা পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন একক ভোগ করার পরে যে উপযোগ পাওয়া যায় তার যোগফলকে বলি আমরা মোট উপযোগ। আর কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলি আমরা প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এখান থেকে আমাদের যে গ্রাফসের যে বিষয়টা আছে সেটা চলে আসবে তোমাদের অবশ্যই। এছাড়াও আমরা জানি যে উপযোগ পরিমাপের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়, এক সংখ্যাগত সংখ্যাবাচক উপযোগ, আর একটা হচ্ছে আমাদের পর্যায়বাচক। সংখ্যাবাচক উপযোগের পরিমাপের একককে বলা হয় ইউটিল। আর এই সংখ্যাবাচক উপযোগটা হচ্ছে যখন উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। আর এই সংখ্যাবাচক উপযোগের প্রবর্তক হলেন অধ্যাপক আলফ্রেড মার্শাল, যিনি এখানে সংখ্যাবাচক, অর্থাৎ উনি বলছেন যে উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। আর পর্যায়বাচকের এখানে অ্যালেন্স, হেইগস এবং ফিশার এরা আছেন, ওনারা বলছেন যে না, উপযোগ হচ্ছে মনস্তাত্ত্বিক ধারণা, সুতরাং উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে না। উপযোগকে আমাদের মানসিক তৃপ্তি বা আমাদের তৃপ্তি এবং এটা আমাদের মানসিক স্যাটিসফ্যাকশন আমাদের করে, সুতরাং কোনো কিছু ভোগ করলে সেটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না, পর্যায়ের মধ্যে প্রকাশ করা হয়। তো আমরা এখান থেকে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি খুবই ভালো করে দেখব। তোমাদের বইয়ে যে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি যে আমাদের চিত্রগুলো পড়াইছিলাম সেটা ভালো করে দেখব, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। অনেক সময় তোমাদের মার্জিনাল ইউটিলিটি দেয়া থাকে যেমন এরকম ভাবে,
তোমাদের দেয়া থাকে যে দ্রব্যের একক আর এমইউ দেওয়া থাকে। ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। যেমন তোমাদের দেয়া থাকে এরকম 10 একক, 8 একক, 6 একক, 4 একক, 2 একক, 0 এবং সপ্তমে যে তোমার বলা হয় -2। তোমাকে গতে বলা হয় যে মোট উপযোগ বের করো। মোট উপযোগ বের করার ক্ষেত্রে আমরা কিভাবে বের করি? টোটাল ইউটিলিটির ক্ষেত্রে এটা যা আছে তাই, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার মতো কিছুটা। তাহলে এটা 10, প্রথম 10 আর 8 এ যোগ করলে কত হবে? 18, 18 তে যোগ করলে 24, 24 4 28, তারপরে 30, আবারও 30, এরপরে কত? -2। প্রান্তিক উপযোগ দেখো এখানে দুইটা 30 আছে। আমরা জানি যে প্রান্তিক উপযোগ যেখানে শূন্য সেটাই হচ্ছে সর্বোচ্চ উপযোগ, অর্থাৎ আমরা ষষ্ঠ একক দ্রব্য ভোগ করলেই সেখানে আমাদের মোট উপযোগ সর্বোচ্চ হবে, আর প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। আর এরপরে ভোগ করলে আমাদের কি হবে? এখানে 28 হবে, সরি। এরপর আমরা যদি ভোগ বাড়ায় দিই তাহলে আমাদের মোট উপযোগ কমবে আর প্রান্তিক উপযোগ আমাদের ঋণাত্মক হবে। আর এই জন্য করে আমরা দেখি যে মোট উপযোগ রেখা, আমার সময় সংকীর্ণতার কারণে এখানে চিত্রভাবে দেখানো হচ্ছে, মোট উপযোগ রেখা প্রথমে বাড়ে তারপর আবার কমে যায়, আর প্রান্তিক উপযোগ রেখাটা আমাদের বাম থেকে ডান দিকে, অর্থাৎ প্রান্তিক উপযোগ রেখা আমাদের ঋণাত্মক হয়, প্রথমে ধনাত্মক, এরপরে শূন্য হয়, এরপরে আমাদের প্রান্তিক উপযোগ রেখা ঋণাত্মক হয়। তো যেখানে ছিলাম যে চাহিদা বা চাহিদা বিধি, আমরা জানি যে চাহিদা জিনিসটা কি, কোনো কিছু পাওয়ার ইচ্ছা করলে সেটাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হতে গেলে যে তিনটি শর্ত আছে যেটা আমরা জানি, যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এরপরে আসে আমাদের চাহিদা বিধি। চাহিদা বিধিতে তোমরা যে জিনিসটা করো, চাহিদা বিধি কাকে বলে খুব ধোঁয়ায় লিখে দিয়ে আসো। চাহিদা বিধি হলো এটা যে অন্যান্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। আসলে কিন্তু তা না, অন্যান্য অবস্থায় স্থির থেকে বলতে হবে। অন্যান্য অবস্থায় স্থির থেকে আমাদের কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। আর এই চাহিদা বিধির প্রকারভেদ আমার দুই প্রকার, আমরা বলি দুই ভাবে চাহিদা বিধিকে প্রকাশ করা যায়। এক হচ্ছে চাহিদা তালিকা আর একটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা তালিকা তোমরা জানো যে চাহিদা তালিকা হলো তালিকার মাধ্যমে যখন চাহিদাকে প্রকাশ করা হয়, অর্থাৎ যখন দ্রব্যের দাম, অর্থাৎ দাম আর চাহিদা, অর্থাৎ 1 টাকা 2 টাকা, অবশ্যই টাকার জায়গায় একক দিও না। 1 টাকায় ধরো আমার 20 একক, 2 টাকায় ধরো 15, 3 টাকায় ধরো 10, এরপরে ধরো 5। এই যে তালিকার মাধ্যমে দেখাচ্ছি আমরা, এটাকে বলি চাহিদা তালিকা। এখান থেকে আমাদের রেখা দেখানো লাগতে পারে। রেখাটার ক্ষেত্রে আমরা এইভাবে ভূমি অক্ষে আমরা দেখাবো হচ্ছে পরিমাপ, ভূমি অক্ষে 5 একটা নির্দিষ্ট মাপে, হ্যাঁ 15, এরপরে কত 20, আর এখানে দেখাবো কত 1 2 3 4। 1 টাকা যখন ছিল তখন আমার চাহিদা কত 20 একক, 2 টাকায় 15 একক, 3 টাকায় আর 4 টাকায় কত। চাহিদা রেখা কেমন হলো তাহলে? চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা চাহিদা তালিকা চাহিদা রেখা দেখলাম। এরপরে যদি আমরা বলি যে চাহিদা বিধির আবার কিছু ব্যতিক্রম আছে, যে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি কি, যেমন গিফেন দ্রব্য আছে, ভ্যাবলিন দ্রব্য আছে, এরপরে যদি ভোক্তার রুচির অভ্যাসের একটা বিষয় আছে, অবস্থানগত কারণ আছে, এগুলো আলোচনা নিয়ে আসবো। এরপরে দেখি আমরা যে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো দেখা যদি যায় এটা দেখব। এরপরে দেখব হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা, এটা খুব ভালো করে দেখব। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমাদের চাহিদার দাম স্থিতিস্থাপকতা যেটা আছে সেটা খুব ভালো করে দেখব। দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে তোমাদের এরকম খাতা খুললে তোমরা যেটা দেখতে পাবে যে তোমাদের নোট করে দেয়া আছে যে ইপির মান, অর্থাৎ ইপি ইলাস্টিসিটি প্রাইস যেটাকে বলি আমরা, ইপির মান যদি 1 এর বেশি হয়, আবার ইপির মান যদি 1 এর কম হয়, মানে 1 এর বড় হলে আবার 1 এর কম হলে আমাদের দুই ধরনের। যদি ইপির মান 1 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বলতে হবে, ইপির মান যদি বেশি সেক্ষেত্রে বলতে হবে স্থিতিস্থাপক চাহিদা, বা সেখানে বলতে হয় বিলাসজাত দ্রব্য। আর যদি ইপির মান 1 এর কম হয়, তো প্রিয় শিক্ষার্থী আমরা যেখানে ছিলাম যে আমাদের ইপির মান স্থিতিস্থাপকতা থেকে যে কথাটা বলছিলাম, যে স্থিতিস্থাপকতার মান যদি বা ইপির মান যদি আমাদের ইপি সূত্রটা কি রকম, ইপি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। তো এটার মান যদি আমার 1 এর বড় হয় অথবা 1 এর ছোট হয়, তবে বলে নেওয়া ভালো যে ইপির মান কিন্তু সর্বদাই ঋণাত্মক মান আসবে।
আর এখানে ঋণাত্মক সেই মানটাকে চিহ্নটাকে আমার অ্যাভয়েড করে যেতে হবে, অর্থাৎ অ্যাবসলিউট মানটা নিতে হবে আমাকে, চরম মান যেটা, পরম মান যেটাকে আমরা বলি। তো ইপির মান যদি একের বড় হয় সেক্ষেত্রে হবে স্থিতিস্থাপক চাহিদা। আর স্থিতিস্থাপক চাহিদা মানে হলো বিলাসজাত দ্রব্য, যেমন দামি মোবাইল ফোন, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, এগুলো আর কি। আর স্থিতিস্থাপকতার মান যদি একের ছোট হয় সেক্ষেত্রে হবে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন চাল, ডাল, লবণ, ওষুধ। অর্থাৎ ওষুধের দাম যতই বাড়ুক বা যতই কমুক না কেন, মানুষ কখনো ইচ্ছা করে ওষুধ খাবে না, অসুস্থ হলে একমাত্র ওষুধ খাবে, বিষয়টা এরকম। তো এরপরে আসি আমরা যোগানের ক্ষেত্রে। যোগান কি বা যোগান কাকে বলে আমাদের পড়ানো আছে। যোগান বিধি যে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, অর্থাৎ দামের সাথে যোগানের যে সমমুখী সম্পর্ক। আর এই জন্য যোগান রেখা আমাদের কেমন হয়, যোগান রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ আপওয়ার্ড স্লোপিং যেটাকে আমরা বলি। আর যোগান সমীকরণ কি রকম হতে পারে, যোগান সমীকরণে তোমাদের অনেকগুলো ঝামেলা থাকে, যেটা যোগান সমীকরণ কি না, QS -2 + 2P। বাট এটাকে যখন আমরা ঘুরে দিই তোমাদের কাছে তখন দেখা যায় যে এটা চাহিদা সমীকরণ, আসলে কিন্তু তা না। ছেদকের মান মাইনাস বা প্লাস এটা এখানে ভ্যারি করবে না, আমাকে দেখতে হবে স্বাধীন চলকের আগে আমার প্লাস আছে না মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে এটা অবশ্যই যোগান সমীকরণ, আর যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এটা চাহিদা সমীকরণ হবে। এরপরে যদি আমরা বলি ভারসাম্য, ভারসাম্য মানে কি? ভারসাম্য ইংরেজিতে বলি আমরা ইকুইলিব্রিয়াম, আর ইকুইলিব্রিয়াম শব্দটি আসে ল্যাটিন শব্দ ইকুয়াস এন্ড লিব্রা থেকে, অর্থাৎ ইকুয়াস সমান এবং সমতা, যেখানে বলি কার সমান সমতা, বাজারের সমান সমতা। অর্থাৎ বাজারে যে দুইটা গ্রুপ থাকে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতার ধারণা থেকে সর্বনিম্ন দামে ক্রয় করা, আর বিক্রেতা সর্বোচ্চ দামে বিক্রি করতে চায়। আর এই ক্রেতা বিক্রেতা যখন একটা সমান বা সহ অবস্থায় পৌঁছে দামাদামি করে বা দর কষাকষি করে, তখন সেটাকেই বলা হচ্ছে ভারসাম্য। তো ভারসাম্যের ক্ষেত্রে আমাদের যেটা আসে, যেহেতু আমাদের ক্রেতা এবং বিক্রেতার কথা বলা আছে, আমরা জানি চাহিদা সমীকরণ কার, আমরা জানি চাহিদা সমীকরণ হলো ক্রেতা 25 - 5P, অর্থাৎ এই 25 হচ্ছে আমার এখানে ছেদক মান বা স্থির মান, আর -5 হচ্ছে আমার ঢাল, P হচ্ছে স্বাধীন চলক, আর QD হচ্ছে আমার স্বাধীন অধীন চলক। এরপরে যদি আমরা বলি QS -5 + 5P, -5 আমার ছেদক মান, যোগান সমীকরণ এটা আমার, +5 হচ্ছে আমার এখানে ঢাল বা স্লোপ বলি যেটাকে, আর এই P হচ্ছে আমার স্বাধীন চলক। তো ভারসাম্যের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি আমাদের বলে ভারসাম্য দাম বা ভারসাম্য পরিমাণ বের করো, সেক্ষেত্রে তোমাদের যেটা করা আছে QD QS, অর্থাৎ QD এর মান বসায় দিব 25 - 5P -5 + 5P বসায় দিলে, আমরা যদি P আলাগুলোকে একপাশে নিয়ে আসি, -5P -5P 5, আর এখানে যেহেতু 25 এখানে প্লাস আকার আছে, উপরে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একসাথে লিখতে পারি 10P -20, অর্থাৎ P 2 হবে আমাদের দাম। এই দামটা আমরা চাহিদা অথবা যোগান যে কোনো একটা সমীকরণে বসায় দিলে যে পরিমাণটা পাবো সেটাই হবে আমাদের ভারসাম্য পরিমাণ। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমাদের কিন্তু সলভ করা আছে এখান থেকে। তো আমরা ভারসাম্য অর্থাৎ এই চাহিদা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা উপযোগ যে বিধিটা দেখলাম, আমরা উপযোগের যে প্রান্তিক উপযোগ বা মোট উপযোগ ওটা ভালো করে দেখব। পাশাপাশি আমাদের চাহিদা সমীকরণ তোমাদের সলভ করানো আছে, খাতায় নোট করা আছে, এটা ভালো করে অবশ্যই দেখব। স্থিতিস্থাপকতা, আমি আবারও বলছি স্থিতিস্থাপকতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে আমাদের প্রতি বছরই প্রশ্ন থাকবে, সৃজনশীল যে অনুধাবনটা হয় এখান থেকে হবে, এবং তোমাদের দ্রব্যের প্রকৃতি চাই যেটা তোমরা প্রেডিকশন করতে পারো না। আমি একটু আগে দেখালাম যে ইপির মান একের বড় হলে কি হবে আর একের ছোট হলে কি হবে। তো এরপরে আসি আমরা তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের আলোচনা যদি আমরা বলি উৎপাদন, তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের উৎপাদন। যে উৎপাদন কাকে বলে এটা আমরা সংজ্ঞা জানি, যে সাধারণত কোনো কিছু উৎপাদন করাকে উৎপাদন বলা হয় বা সৃষ্টি করাকে, কিন্তু অর্থনীতিতে উৎপাদন করাকে বা সৃষ্টি করাকে উৎপাদন বলা যাবে না, কারণ মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ শুধু কোনো কিছু রূপ বা আকৃতি পরিবর্তন করতে পারে। যেমন এটা একটা ডাস্টার, ডাস্টারের ভিতরে যে কাপড়টা ব্যবহার করা আছে বা যে প্লাস্টিকটা ব্যবহার করা আছে, এটা কিন্তু ডাস্টার আগে ছিল না, এটা রূপ বা আকৃতি পরিবর্তন করা আছে। তার মানে এই আমাদের কোনো কিছু রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে আমাদের উৎপাদন। তো এই উৎপাদনের আলোচনা করতে গেলে যেহেতু আমরা উৎপাদনের কথা বলছি, সুতরাং এখানে আমাদের উৎপাদন উপকরণ থাকবে। উৎপাদন উপকরণ আমরা জানি চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আরো কিছু সহায়ক উপাদান আছে, কিন্তু আমরা চারটিকে ভালোভাবে দেখব: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটি উৎপাদনের উপকরণের আবার চারটা বৈশিষ্ট্য আছে। আমরা এটাও দেখেছিলাম যে ভূমি গড গিফটেড বা প্রকৃতি প্রদত্ত, এখানে ভূমির যোগান দাম নেই। আমরা শ্রমের ক্ষেত্রে দেখছিলাম যে শ্রম ক্ষণস্থায়ী। মার্শালের ভাষায় মার্শাল বলেছিলেন যে শ্রমিক তো শ্রম বিক্রি করে, নিজেকে বিক্রি করে না। এরপরে আমরা মূলধনের ক্ষেত্রে দেখছিলাম যে মূলধন গতিশীল আছে, মূলধন উৎপাদন করতে সহায়তা করে। এরপরে আমরা দেখলাম সংগঠন, যাকে বলা হয় যে উৎপাদনের সকল উপকরণকে একত্রিত করে, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনার যেটা আমরা বলে থাকি। তো এরপরে আসে আমাদের উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকটা হচ্ছে কোন দ্রব্যের উৎপাদনের সাথে, অর্থাৎ কিউ হচ্ছে, কিউ মানে কোয়ান্টিটি, বাট এখানে কিউ হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ,
উৎপাদনের পরিমাণ নির্ভর করে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন, আরো অনেক কিছু থাকতে পারে সেখানে। বাট আমরা এল এতে হচ্ছে ল্যান্ড, লেবার, কে তে ক্যাপিটাল, সি না, সি তে কস্ট বা কনজাম্পশন বোঝানো হয়, ও তে অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের উৎপাদন অপেক্ষক, অর্থাৎ উৎপাদনের উপকরণের সাথে উৎপাদনের যে গাণিতিক সম্পর্ক বা নির্ভরশীল সম্পর্ক দেখানো তাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। আর এই উৎপাদন অপেক্ষক কিন্তু আমরা জানি দুই প্রকার, একটা স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন। স্বল্পকালীন কখন হবে? যদি কোনো উৎপাদনের উপকরণে একটা বার চিহ্ন থাকে, অর্থাৎ যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ থাকে এবং পরিবর্তনশীল উপকরণ থাকে, সেটা হচ্ছে স্বল্পকালীন। আর যেটাতে সবগুলোই কোনো বার চিহ্ন থাকবে না, সবগুলোই পরিবর্তনশীল, সেটা হবে দীর্ঘকালীন। তো সেখান থেকে আমাদের চলে আসে উৎপাদন বিধি। উৎপাদন বিধিটা কি? যে উৎপাদনের উপকরণ যেভাবে নিয়োগ করা হবে, উৎপাদন তার থেকে বেশি হারে বা কম হারে বা একই হারে বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে উৎপাদন বিধি। আর এই উৎপাদন বিধি আমরা জানি তিন প্রকার। এক, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। দুই, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তিন, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমানটা কি? আমি অন্যান্য অবস্থায় স্থির থেকে আমি উৎপাদনের উপকরণ যেভাবে নিয়োগ করব, উৎপাদন যদি তার থেকে বেশি হারে বেড়ে যায় তাহলে সেটা অবশ্যই ক্রমবর্ধমান। আর উৎপাদনের উপকরণ যদি আমাদের যেভাবে নিয়োগ করব উৎপাদন তার থেকে কম হলে সেটা হবে ক্রমহ্রাসমান। আর উৎপাদনের উপকরণ যে রেশিও বা যে অনুপাতে আমরা নিয়োগ করব তার থেকে যদি উৎপাদন একই হারে বৃদ্ধি পায় তাহলে সেটা হবে সমানুপাতিক। আমি শুধু দেখব যে আমাদের যে প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এখানে আমাদের লেবার ব্যবহার করা হচ্ছে, সাধারণত এখানে স্থির উপকরণ নিয়ে কাজ করা হয়, যে একজন লেবার আমার কতটুকু উৎপাদন করতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে প্রান্তিক উৎপাদন রেখা আমাদের এরকম হয়ে থাকে। যদি প্রান্তিক উৎপাদন বেড়ে আবার কমেও যায় তাহলে সেটাও আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাই হবে। তো এই ছিল উৎপাদন বিধি। এরপরে যদি আসি ব্যয়, তো আমাদের উৎপাদন ব্যয় বা মোট ব্যয় বা গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। কোন দ্রব্য উৎপাদন করতে গেলে আমাদের উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে হয়। আর এই উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করার জন্য আমাদের উদ্যোক্তা বা উৎপাদকের যে ব্যয় হয় সেটাকে আমরা সাধারণত মোট ব্যয় বলে থাকি। আর মোট ব্যয়ের সাথে আমাদের যেটা আছে গড় ব্যয়, গড় ব্যয়কে আমরা এই দ্বারা প্রকাশ করি যে মোট ব্যয়কে যখন আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, আর প্রান্তিক ব্যয় হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তনের পরিমাণ দিয়ে উৎপাদনের পরিবর্তনের পরিমাণ, অর্থাৎ উৎপাদন বাড়লে কমলে মোট ব্যয়ের উপর পরিবর্তন ঘটবে। এখন ব্যয় কার উপর নির্ভর করে? ব্যয় নির্ভর করে, অর্থাৎ C = ফাংশন অফ Q, অর্থাৎ ব্যয় নির্ভর করে উৎপাদনের উপরে। উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে। এখান থেকে আমাদের গড় ব্যয়, প্রান্তিক ব্যয় চলে আসে। এরপরে আমাদের বলা আছে TFC, স্থির ব্যয়ের কথা বলা হচ্ছে। তো TFC আলোচনা করার আগে আমাদের দেখা দরকার যে স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন ব্যয় অপেক্ষক হচ্ছে যে ব্যয় অপেক্ষকে স্থির উৎপাদনের উপকরণ এবং পরিবর্তনশীল দুটোই থাকবে সেটাকে বলি স্থির। আর যেখানে সবগুলো পরিবর্তনশীল সেটাকে আমরা বলি দীর্ঘকালীন। অর্থাৎ STC অর্থাৎ শর্ট রান টোটাল কস্ট ইকুয়াল টু TFC প্লাস TVC, আর LTC ইকুয়াল টু শুধু TVC, অর্থাৎ এখানে কোনো স্থির ব্যয় থাকবে না। তো আমাদের এই TFC, AFC, TVC, টোটাল ফিক্সড কস্ট এন্ড টোটাল ভেরিয়েবল কস্ট, এটা আমরা জানি যে টোটাল ফিক্সড কস্ট সর্বদাই উৎপাদন এক একক করলেও যা হবে, উৎপাদন না করলেও তা হবে। যেমন আমাদের ডিএমআরসি, যদি আমরা রাইডের কথা বলি, ডিএমআরসি রাইড কিন্তু এখন চলে না, করোনার কারণে আমাদের বন্ধ আছে, কিন্তু ডিএমআরসি রাইডের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কিন্তু ভাড়া বেতন কিন্তু ঠিকই দিতে হচ্ছে। তার মানে ওটা কিন্তু আমাদের স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় কোনটা? ডিএমআরসি গাড়ি যদি রাস্তায় চলতে তাহলে আমাদের অবশ্যই ফুয়েল খরচ হতো, বা আমাদের মোবাইল বা গাড়ি যে খরচগুলো আছে এগুলো হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদন করলে যে ব্যয় হবে সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। আর উৎপাদন করি আবার না করি যে ব্যয় আমাকে করতে হয় সেটাকে বলা হচ্ছে স্থির ব্যয়। এরপরে যদি আমরা আসি AFC ইকুয়াল টু TFC বাই Q, অর্থাৎ এভারেজ ফিক্সড কস্ট, এন্ড AVC ইকুয়াল টু TVC বাই Q, এভারেজ ভেরিয়েবল কস্ট। আমরা এগুলো বের করে দেখব। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এখান থেকে যেটা দেখতে হবে MC, ACMC সম্পর্ক। ACMC সম্পর্ক আমরা জানি তিন রকমের। উৎপাদনের শুরুর দিকে AC বড় থাকে, MC ছোট থাকে। এরপরে AC সর্বনিম্ন হলে ACMC সমান হয়, যেটাকে আমরা বলি উৎপাদনের তৃতীয় পর্যায়। আর এর পরবর্তীতে উৎপাদন করলে AC ছোট হয়, MC বড় হয়। এই তিনটা সম্পর্ক আমরা অবশ্যই আমরা যে আমাদের সংখ্যা যে দেওয়া আছে এখানে আমরা দেখব। যেমন AC রেখা যদি আমরা এটাকে বলি, এটা কি হলো আমাদের MC রেখা। এই জায়গাতে AC ইকুয়াল টু MC, আর এর আগে যেহেতু AC রেখা উপরে সুতরাং AC ইজ গ্রেটার দ্যান MC, আর এখানে MC ইজ গ্রেটার দ্যান AC। এই সম্পর্কটা আমরা খুব ভালো করে দেখব। আর পাশাপাশি দেখব আমরা হচ্ছে উৎপাদন বিধি, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা এর যে
ব্যতিক্রমগুলো দেয়া আছে বা লিমিটেশনগুলো দেয়া আছে, এগুলো ভালো করে দেখব। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় উৎপাদন থেকে। এরপরে আসে আমরা বাজারের শ্রেণী বিভাগ আলোচনা করতে গেলে সেখানে দেখা যাবে আকার আকৃতির ভিত্তিতে, সময়ের ভিত্তিতে বাজার আছে, এরপরে হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার আছে, আবার স্থানীয় বা আঞ্চলিকতার দিক থেকে বাজার আছে। আমরা এখান থেকে যে সময়ের ভিত্তিতে জানি বাজার 4 প্রকার, সেই 4 প্রকার ভালো করে পড়ে নিব। অতি স্বল্পকালীন বাজার, প্রশ্ন হয় যে অতি স্বল্পকালীন বাজারের চাহিদা কিসের উপর নির্ভর করে, দাম কিসের উপর নির্ভর করে, চাহিদার উপরে। অর্থাৎ পচনশীল দ্রব্যর যদি চাহিদা বেড়ে যায় তাহলে দাম বেড়ে যাবে, আর চাহিদা কমে গেলে দাম কমে যাবে। আর যদি আমরা বলি যে স্থানের ভিত্তিতে, যেমন শনির একটা বাজার একটা নির্দিষ্ট এলাকাতে, এটাকে বলে আঞ্চলিক বা স্থানীয় বাজার। জাতীয় বাজার আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে। আন্তর্জাতিক বাজার যদি সেটা ইন্ডিয়ার সাথে হয়ে থাকে, মোট কথা আমার ল্যান্ড বাউন্ডারির বাইরে চলে গেলে সেটা আন্তর্জাতিক বাজার। আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার আমরা বলে থাকি, এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রবর্তক হচ্ছেন অ্যাডাম স্মিথ। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে আমরা ভারসাম্যটা দেখব, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে। এবং এখানে আমি তোমাদের 3 রকমের ভারসাম্য শিখাইছিলাম। এক, যে স্বাভাবিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে, অস্বাভাবিক মুনাফা অর্জন করার ক্ষেত্রে এবং লোকসানের ক্ষেত্রে। ওই জায়গাটা আমরা খুব ভালো করে দেখব। আমি এখান থেকে শুধু একটা প্রশ্ন তোমাদের আলোচনায় নিয়ে আসি, যে অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে। যেমন তোমাদের প্রশ্ন এরকমের থাকে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে P = AR = MR। তোমাদের এই প্রশ্নটা আমি বারবার বলছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P AR MR কেন সমান হবে? কারণ এখানে দ্রব্যের দাম কেউ সৃষ্টি করতে পারে না, না বিক্রেতা না ক্রেতা। অর্থাৎ এখানে দাম আগে থেকে ফিক্সড করা থাকে। এইজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বলা হয় প্রাইস টেকার। অর্থাৎ তারা প্রাইস মেক করতে পারে না, জাস্ট প্রাইসটা গ্রহণ করে এখানে। তো আমরা যদি এখানে বলি যে এসি রেখা, এমসি রেখা, আমরা জানি ভারসাম্যের শর্ত কি? ভারসাম্যের 1 নম্বর শর্তে MC = MR হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে MC is greater than MR। অর্থাৎ এখানে আমাদের ভারসাম্য, আমরা যদি ধরি 10 একক উৎপাদন করব, এখানে আমরা উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ আমরা লম্ব অক্ষে দেখাবো আয় ব্যয়। ধরলাম 10 টাকা, আর আমাদের উৎপাদন খরচ ধরলাম হচ্ছে 8 টাকা। এটা আমাদের ভারসাম্য বিন্দু, এটা আরেকটা বিন্দু দিলাম। সেই ক্ষেত্রে আমাদের যেটা মোট আয় মোট ব্যয় আমরা বের করতে পারি। টোটাল রেভিনিউ সূত্র কি? P * Q। প্রাইসটা কত? প্রাইস হচ্ছে আমাদের 10 টাকা, প্রাইস ফিক্সড। তাহলে 10 * 10 অর্থাৎ 100। এন্ড TC টা কত হবে? AC * Q। AC এর মানটা কত? AC টি এই দেখো, এখান থেকে AC টা চলে আসে, হ্যাঁ, এখান থেকে যদি AC টা চলে আসে তাহলে হচ্ছে 8 × 10 = কত? 80। তাহলে মুনাফা কত? পাই = TR - TC অর্থাৎ 100 - 80। অর্থাৎ আমার এখানে প্রফিট বা অস্বাভাবিক মুনাফা হলো 20 টাকা। ঠিক একই ভাবে যদি এসি রেখা, তোমাদের বিভিন্ন সৃজনশীলে আছে যে এসি রেখা যদি কখনো ই বিন্দুতে চলে যায় তাহলে স্বাভাবিক মুনাফা হবে। অর্থাৎ তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে এসি রেখা যদি ভূমি এই পি রেখার সাথে লেগে থাকে তাহলে স্বাভাবিক মুনাফা, এসি রেখা যদি নিচে থাকে তাহলে অস্বাভাবিক মুনাফা, আর এসি রেখা উপরে থাকলে লোকসান সহ ভারসাম্য হবে। ঠিক একই ভাবে একচেটিয়া বাজারের ক্ষেত্রেও একই অবস্থা। বাট একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেটা হয়, একচেটিয়া বাজারের ক্ষেত্রে যেটা হয় যে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু সেটা ছিল না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটা ছিল যে এআর এমআর রেখা বা পি রেখা তিনটাই ভূমি অক্ষের সমান্তরাল ছিল। অর্থাৎ এটা যদি আমাদের এমআর রেখা হয়, এটা আমাদের এআর রেখা। এটাও একই ভাবে যে যদি আমার এসি রেখার সাথে লেগে থাকে তাহলে স্বাভাবিক মুনাফা, আর যদি উপরে থাকে তাহলে লোকসান হবে, আর যদি এসি রেখা নিচে থাকে তাহলে হবে কি আমাদের অস্বাভাবিক মুনাফা হবে। তাহলে উপরে থাকলে হচ্ছে লোকসান, লাগায় থাকলে হবে আমাদের স্বাভাবিক মুনাফা। আর যদি এসি রেখা নিচে থাকে, এআর রেখার নিচে থাকে, তাহলে সেটা হবে অবশ্যই আমাদের অস্বাভাবিক মুনাফা। এখান থেকে আমাদের ওইভাবে মোটাই মোট ব্যয় মুনাফা বের করে নিতে হবে। এরপরে যদি আমরা বলি যে ফার্মের কথা যদি বলি, ফার্ম কি? ফার্ম হচ্ছে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনকারী একক মালিকানা একক প্রতিষ্ঠানকে বলা হয়। যেমন আমাদের বস্ত্রের দিকে যদি বলি, একটা পোশাক যে অনেকগুলো আমাদের শিল্প আছে এখানে, তার ভিতরে একটা, অর্থাৎ অনেকগুলো। দেখো আমি বললাম যে এটা শার্ট উৎপাদন করে, এটাও শার্ট উৎপাদন করে, এটাও শার্ট উৎপাদন করে, এটা একটা ফার্ম, এটা একটা ফার্ম, এটা একটা ফার্ম। কিন্তু সবগুলো ফার্মকে একত্রে চিন্তা ভাবনা করলে সেটা হয়ে যাবে আমাদের শিল্প। অর্থাৎ সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী অনেকগুলো ফার্ম যে একত্রিত বলি আমরা শিল্প। তো এই ছিল বাজার থেকে। এরপরে যদি আসি খাজনা, খাজনা আলোচনা করতে গেলে আমাদের মোট খাজনা পড়তে হবে, যেখানে তোমরা জানো যে মোট খাজনার মধ্যে কতগুলো উপাদান থাকে। জমির জন্য খাজনা, এরপরে জমির দাম বা ভূমির যোগান দাম, এরপরে থাকে হলো শ্রমিকের মজুরি, মূলধনের সুদ, মুনাফা, সরকার কর্তৃক কর। এরপরে নিট খাজনা, নিট খাজনা থেকে আমরা অর্থাৎ মোট খাজনা থেকে সুদ, মজুরি, মুনাফা এবং কর বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমাদের
নিট খাজনা। নিট খাজনার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যেটা শুধু জমির জন্য দেওয়া হয়ে থাকে। আর খাজনা তত্ত্ব দুই প্রকার আমাদের এখানে দেওয়া আছে, একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব আর একটা হচ্ছে রিগার্ডিয়ান খাজনা তত্ত্ব বা ক্লাসিক্যাল খাজনা তত্ত্ব। ডেভিড রিকার্ডো 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমিক্সে খাজনা সম্পর্কে একটা কথা বলে থাকেন, সেটাই হচ্ছে খাজনা তত্ত্ব। যেখানে ডেভিড রিকার্ডো বলছেন যে খাজনা হলো জমির সেই অংশ যা জমির আদি অবিনশ্বর শক্তির জন্য দেওয়া হয়, যা কেউ কখনো সৃষ্টি করতে পারে না, এটা গড গিফটেড। এবং সেখানে এই আমাদের ডেভিড রিকার্ডো বা এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলেছেন যে জমি এখানে তিন শ্রেণীর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অর্থাৎ যে জমির আয় বেশি সেটা প্রথম শ্রেণী, যেটা তার থেকে আয় কম এটা দ্বিতীয় শ্রেণী, আর যে জমির মোট আয় মোট ব্যয় পরস্পর সমান সেটাকে বলে তৃতীয় শ্রেণী জমি। আর এই তৃতীয় শ্রেণী জমির অনেকগুলো নাম আছে আমরা জানি, নিকৃষ্ট জমি বা খাজনাবিহীন জমি বা নো রেন্ট ল্যান্ড। আর এরপরে যদি আমরা বলি যে নিম খাজনা, তোমরা এই জায়গাটা এসে ভুল করে যে নিম খাজনা। নিম খাজনাটা হলো যে মানব সৃষ্ট যে জিনিসগুলো আছে, অর্থাৎ মনুষ্য সৃষ্ট, অর্থাৎ যেগুলো মানুষ সৃষ্টি করতে জানে, এগুলো থেকে স্বল্পকালে যে আয় হয়। অর্থাৎ এখানে দুইটা বৈশিষ্ট্য আমাকে না থাকলে তো এটা কখনো নিম খাজনা হবে না। এক, যেটা মানুষ সৃষ্টি করে, এক। দুই নাম্বার হচ্ছে স্বল্পকাল হতে হবে, দীর্ঘকাল না, স্বল্পকালে। অর্থাৎ এই দুটার কারণে যে আয় হওয়ার কথা, সাপোজ তুমি একটা জিনিস 50 টাকা বিক্রি করতে পারতা, কিন্তু বাজারে গিয়ে দেখো এত হিউজ পরিমাণ চাহিদা, এটা ওই সময় তোমার যোগান দেওয়া সম্ভব না, তুমি এটা এখন 80 টাকা বিক্রি করতে, তাহলে মাঝখানে 30 টাকা হচ্ছে তোমার নিম খাজনা। আর এই নিম খাজনার আমাদের সূত্র আছে, বা খাজনা নিয়ে আমাদের একটা সূত্র আছে। খাজনা সূত্রটা হলো খাজনা ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। আর নিম খাজনা সূত্রটা কি? নিম খাজনা টিআর মাইনাস টিভিসি অথবা এআর মাইনাস এভিসি অথবা এএফসি প্লাস অতিরিক্ত আয়, এটা হচ্ছে আমাদের নিম খাজনার সূত্র। আর অনুপার্জিত আয়ের কথা বলা হয়। অনুপার্জিত আয়টা কি? যে আয়ের ক্ষেত্রে ভূমির মালিক বা জমির মালিকের কোনো অবদান থাকে না। যেমন আমাদের হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের কথা যদি বলে থাকি আমরা, শনির একটা বা যাত্রাবাড়ি বা এদিকে মাতুইল এলাকাতে বাসা ভাড়া কিন্তু ওই ফ্লাইওভার হওয়ার আগে কিন্তু এত ছিল না। এই ফ্লাইওভার হওয়ার কারণে এখানে কিন্তু কেউ এই বাড়ির মালিক, এদিকে যারা বাড়ির মালিক জমির মালিক আছে, তারা কিন্তু সরকারকে 10 টাকা এমনিও দেয় নাই, কিন্তু তারা কিন্তু সুবিধা নিচ্ছে। তারা হয়তো বা 7,000 টাকার বাসা ভাড়া এখন 9,000 টাকা নিচ্ছে। এই যে 2,000 টাকা তারা এক্সট্রা করলো, এটার জন্য তাদের কোনো শ্রম দিতে হলো না। এই ধরনের আয়কে বলা হয় অনুপার্জিত আয়। অর্থাৎ কোনো রকমের খরচ ছাড়া, শারীরিক, মানসিক বা আর্থিক খরচ ছাড়া যে আয় করে থাকে ভূমি বা বাড়ির মালিক, সেটাকে বলি আমরা অনুপার্জিত আয়। সাধারণত শিল্পায়ন হলে এই ধরনের আয় হয়ে থাকে, অথবা যেখানে নিরাপত্তা বেশি, যেমন গুলশান এলাকাতে নিরাপত্তা বেশি, সেখানে তোমার জমির দাম বেশি বা ওখানে বাসা ভাড়া বেশি, এই বিষয়গুলো। তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায় বা খাজনা অষ্টম অধ্যায় থেকে। এরপরে যদি আমরা বলি যে মোট আয়, সামগ্রিক আয় ব্যয়। সামগ্রিক আয় ব্যয়ের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে জিডিপি, জিএনপি পড়ছিলাম, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে পড়ছিলাম এনএনপি, জিডিপি, সিসিএ, ডিসি। সিসিএ টা আমরা কি জানি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তো আমরা এখানে জানি যে সামগ্রিক আয় আলোচনার ক্ষেত্রে, সামগ্রিক আয় পরিমাপ করার ক্ষেত্রে প্রত্যেকটি দেশেরই, মানে বিশ্বে যত দেশ আছে, তিনটি পদ্ধতি ফলো করা হয়: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। প্রশ্ন হতে পারে সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি কয়টি? সামগ্রিক আয় পরিমাপ পদ্ধতি তিনটি। এক, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি, আর একটা হলো ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতির প্রবর্তক কে? উৎপাদন পদ্ধতির প্রবর্তক হলো অধ্যাপক মার্শাল। আর আয় পদ্ধতির প্রবর্তক কে? আয় পদ্ধতির প্রবর্তক হলো এসি পিগু। আর ব্যয় পদ্ধতির প্রবর্তক কে? ব্যয় পদ্ধতির প্রবর্তক হলেন ফিশার। এবং এই ব্যয় পদ্ধতি কিন্তু বাংলাদেশ ফলো করে। তোমাকে আসতে পারে যে বাংলাদেশ জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করে থাকে? ব্যয় পদ্ধতি। অর্থাৎ এখানে আগে ব্যয় হবে, তারপরে আয় হবে। তো এই আয় ব্যয়ের হিসাব এবং এখানে জিডিপি, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে জিএনআই এর ক্ষেত্রে আমরা দেখি সি প্লাস আই, এটা একবার দেখে থাকি, যেটাকে আমরা বলি দুই খাত বা দুই খাত বিশিষ্ট, বা এটা ইকুয়াল টু আমরা ওয়াই লিখতে পারি। আবার আমরা দেখি যে এর সাথে যখন আমাদের জি চলে আসে তখন বলি তিন খাত, যখন আমাদের আমদানি রপ্তানি হয় তখন সেটাকে বলি চার খাত। আর জিডিপির ক্ষেত্রে কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সি প্লাস আই প্লাস জি। প্রশ্ন হতে পারে যে জিডিপি সর্বোচ্চ খাত কয়টি? জিডিপি সর্বোচ্চ খাত তিনটি। এক, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এন্ড গভর্নমেন্টকে, অর্থাৎ সরকার এখানে থাকবে, কোন আমদানি রপ্তানি এখানে থাকবে না, অর্থাৎ এখানে হচ্ছে বদ্ধ অর্থনীতি বলি, আর এটাকে বলি আমরা মুক্ত বাজার অর্থনীতি বলি। এটাকে আরেকটা বলা হয় মিশ্র অর্থনীতি। তো এখান থেকে আমাদের কিছু ম্যাথ করতে হয়, যে যেমন তোমাদের দেওয়া থাকতে পারে c = 100 প্লাস 0.5 হয়। তোমরা খুব ভালো করে জানো যে এখানে এই 100টা হচ্ছে স্বয়ংভূত ভোগ, অর্থাৎ ভোগ ব্যয় নিয়ে আলোচনা করতে যদি চাই যে ভোগ ব্যয়
ভোগ ব্যয় অপেক্ষক দুই প্রকার, একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন। এটা কিন্তু স্বল্পকালীন, কারণ এখানে স্বয়ংভূত ভোগ ব্যয়, এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আর 0.5 হচ্ছে প্ররোচিত ভোগ। কারণ এই 0.5 এটার মান কখনোই কি হবে না, শূন্যের ছোট হবে না, যেটাকে আমরা বলি এমটিসি, আবার একের বড় হবে না, একের ছোট এবং শূন্যের বড় হতে হবে। তো এরপরে দেওয়া থেকে আই ইকুয়াল টু ধরো 100। তোমাকে এখন বলা হলো যে সামগ্রিক বা জাতীয় আয় বের করো, সেক্ষেত্রে আমরা কি জানি, সি আর আই এর মান দেওয়া আছে। সি আই এর মান দেওয়া থেকে আমরা কি জানি, সেটা আমরা জানি ভারসাম্যের শর্ত, সি ইকুয়াল ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তাহলে ওয়াই সমান সি মান হচ্ছে 100 প্লাস 0.5 ওয়াই প্লাস কত 100। তাহলে y মাইনাস ওয়াইটাকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর এখানে 100 100 কত হবে, 200 হবে। তাহলে যদি আমরা এইভাবে লিখি 0.5 y, অর্থাৎ এই y থেকে 0.5 y বাদ দিলে 0.5 y ইকুয়াল টু কত, 200। তাহলে y ইকুয়াল টু 200 কে যদি আমরা 0.5 দিয়ে ভাগ করি, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে 400। সেক্ষেত্রে আমাদের জাতীয় আয় কত হলো, জাতীয় আয় হলো 400। এই জাতীয় আয় থেকে আমাকে ভোগ ব্যয় অপেক্ষককে বসাই দিলে ভোগ ব্যয় পেয়ে যাব। কিন্তু অনেক সময় এইভাবে থাকে যে s ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 0.5 y, সেক্ষেত্রে কিন্তু বাবা আমাদের এই সূত্রটা ব্যবহার হবে না। সেক্ষেত্রে আমাদের ব্যবহার হবে s ইকুয়াল টু i, অর্থাৎ সঞ্চয় সমান হচ্ছে বিনিয়োগ, যেটাকে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা সূত্র দিয়ে আমরা করে থাকি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের s ইকুয়াল টু i ভারসাম্যের শর্ত হবে, যেখানে মাইনাস 100 প্লাস 0.5 y, আর এখানে বিনিয়োগ দেওয়া আছে 100। দেখো 0.5 y ইকুয়াল টু 100, আর এই 100 মাইনাস এর পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে 0.5 y ইকুয়াল টু 200, y ইকুয়াল টু 200, 0.5 y ইকুয়াল টু কত হলো 400। এখন আমার এখানে আয়ের মান বিনিয়োগ বাড়াতেও পারে কমাতেও পারে, যদি বাড়ায় তাহলে আমরা বাড়ায় দিব, আর কমালে কমায় দিব। এই ছিল আমাদের সামগ্রিক আয় ব্যয়। আর এর সর্বশেষ যেটা আমাদের মুদ্রা ও ব্যাংকিং। মুদ্রা ব্যাংকিং নিয়ে তোমাদের সাথে অনেক কথা বলা আছে ক্লাসে। আমরা জানি যে এখানে বিহিত মুদ্রার একটা কথা বলা আছে, যে সরকার কর্তৃক যে সমস্ত মানে সরকারের আইন দ্বারা সিদ্ধ যে অর্থগুলো আছে, যেগুলো আমরা যদি না নিয়ে থাকি আমাদের নামে আমরা আইনত দণ্ডের যে কোনো অপরাধ হতে পারে অথবা আমাকে শাস্তি হতে পারে, এগুলোকে বলে আমরা বিহিত মুদ্রা। আর মুদ্রার মধ্যে ব্যবহৃত হয়, আমি নিতেও পারি নাও পারি, যেমন চেক, ডিবেঞ্চার বা ঋণপত্র, এগুলোকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা বা প্রায় মুদ্রা। তো মুদ্রা থেকে আমাদের যেটা দেখতে হবে যে এই মুদ্রা কাকে বলে বা মুদ্রার যে কার্যাবলী, আমরা জানি যে মুদ্রার কার্যাবলী তিনটি, একটা হচ্ছে বাণিজ্যিক, সামাজিক, আর একটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক। তো বিহিত মুদ্রা আমরা জানি দুই রকমের প্রকারভেদ আছে, একটা হচ্ছে অসীম মুদ্রা, সসীম মুদ্রা। অর্থাৎ যে কোনো কাগজি নোটই হচ্ছে আমরা অসীম বিহিত মুদ্রা, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে যে কোনো অ্যামাউন্ট ব্যবহার করা যায়। এবং এই বিহিত মুদ্রা দিয়ে আমরা চাইলে আন্তর্জাতিকভাবে স্বর্ণ অলংকার আমদানি করতে পারি। আর সসীম বিহিত মুদ্রা যে কোনো ধাতব মুদ্রা, অর্থাৎ 1 টাকা কয়েন থেকে 5 টাকার কয়েন পর্যন্ত, এগুলো দিয়ে আমরা কখনোই বৈদেশিকভাবে লেনদেন করতে পারবো না। এরপরে আসে হচ্ছে অর্থের মূল্য। কথায় বলা হয় যে অর্থের মূল্য কি, অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, অর্থ যা করে তাই অর্থের মূল্য। অর্থাৎ আমি 1 গ্লাস পানি যদি আমি 1 টাকা দিয়ে কিনি, তাহলে 1 গ্লাস পানির দাম 1 টাকা। আমি যদি 2 টাকা দিয়ে কিনি, তাহলে ওটার দাম হবে 2 টাকা। অর্থাৎ অর্থের মূল্য হচ্ছে Vm ইকুয়াল টু ফাংশন অফ P, অর্থাৎ অর্থের মূল্যের সাথে দাম স্তরের ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। কি সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এটা শূন্য থেকে ছোট হবে। কি রকম, আমার দ্রব্যের দাম সূত্রটা হচ্ছে এরকম, Vm ইকুয়াল টু 1/P, ইনভার্স রিলেশনশিপ। P ইকুয়াল টু 1 হলে অর্থের মূল্য দাঁড়াবে 1/1, অর্থের মূল্য 1। একই জিনিস যদি আমি 2 টাকা দিয়ে কিনি, যেটাকে আমরা বলি 1/2 ইকুয়াল টু, দেখো অর্থের মূল্য অর্ধেক হয়ে গেল। এখানে বলা আছে যে দ্রব্যের দাম যদি দ্বিগুণ হয় অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। অর্থের মূল্য দামের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক। আর এই জন্য করে অর্থের মূল্য রেখা বা ভিএমপি রেখাটা আমাদের বাম থেকে ডান দিকে কি হয়, এখানে আমরা ভিএম দেখাই, এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। আর দ্রব্যের দাম বেড়ে গেলে যে অর্থের মূল্য কমে যাবে, যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় মুদ্রাস্ফীতি, যে যেখানে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে আর অর্থের মূল্য কমে যাচ্ছে। আর দ্রব্যের দাম যখন কমে যায় তখন অর্থের মূল্য বেড়ে যায়, যেটাকে বলা হয় মুদ্রা সংকোচন। তো বাবা এখান থেকে আমাদের খুব ছোট একটা প্রশ্ন আছে, যেটা ফিশারের মুদ্রা পরিমাপ তত্ত্ব, যে আরভিং ফিশার 1911 সালে সেই ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে অধ্যাপক। উনি একটা গ্রন্থ লেখেন, দ্য পারচেজিং পাওয়ার অফ মানি। ওই গ্রন্থতে উনি সমীকরণ ব্যবহার করেন যে পিটি ইকুয়াল টু এমভি। পিটা হচ্ছে অর্থের চাহিদা, এমভিটা হচ্ছে অর্থের যোগান। উনি এটাকে বলছেন প্রাচীন সমীকরণ, প্রাচীন। আরেকটা বলছেন যে পিটি ইকুয়াল টু এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। ওই যে আমি একটু আগে বলে আসলাম প্রাইম মুদ্রা, এই একটা হচ্ছে প্রাইম মুদ্রা। আমি বলে নিই
পি হচ্ছে এখানে দামি স্তর, টি হচ্ছে লেনদেনের পরিমাণ। সাপোজ আমি একটা মোবাইল কিনবো 5000 টাকা দিয়ে, এটা পি। তাহলে টি ইকুয়াল টু আমি যদি একটা কিনি তাহলে আমার 5000 টাকা লাগবে, দুইটা কিনলে 10000, তিনটা কিনলে 3000, 3 5 15000। অর্থাৎ পি এবং টি এর গুণফলকে বলা হয় অর্থের চাহিদা। অর্থাৎ কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোন একটা দ্রব্যের দামকে তার লেনদেনের পরিমাণ দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটা অর্থের চাহিদা। আর ধরো আমার কাছে 100 টাকা আছে সকালবেলা, আর সেই 100 টাকা আমি ধরো সকালবেলা আসার সময় রিকশা ভাড়া দিয়ে আসছিলাম, রিকশাওয়ালা আবার বাজার দোকানে গিয়ে চাল কিনছে, চালালা আবার মাছ কিনতে, ধরো দিন শেষে এটা 5 জনের হাত পরিবর্তন হয়েছে, ওটা হচ্ছে 5। এই ভিটা হচ্ছে প্রচলন গতি। অর্থাৎ সেই 100 টাকা, সকালের 100 টাকা সন্ধ্যার 100 টাকা কিন্তু 100 টাকা এক না। সকালের 100 টাকা আমি বাজারে ছেড়ে দিয়ে আসলাম, যেটা 5 জনের হাত পরিবর্তন হলো, যেটাকে বলি আমরা ভেলোসিটি বা প্রচলন গতি। আর এই 100 টাকা হচ্ছে মোট অর্থের পরিমাণ, আর এই এম আর ভি এর গুণফলকে বলা হচ্ছে অর্থের যোগান। তো এই এমটা হচ্ছে আমার বিহিত মুদ্রা, ভিটা হচ্ছে বিহিত মুদ্রার প্রচলন গতি, এম প্রাইম হচ্ছে আমার ঐচ্ছিক মুদ্রার পরিমাণ, আর ভি প্রাইমটা হচ্ছে ঐচ্ছিক মুদ্রার প্রচলন গতি। তো এখান থেকে আমাদের পাবে একটা ম্যাথ থাকে এইভাবে যে এম এর পরিমাণ দেওয়া আছে 200, ভি দেওয়া আছে ধরো 5, এম প্রাইম দেওয়া আছে 100, আর ভি প্রাইম দেওয়া আছে ধরো 5, আর টি এর মান দেওয়া আছে ধরো 10। পি ইকুয়াল টু আমাকে বের করতে হচ্ছে কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, পি ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম বাই টি। তাহলে মান বসাই দিলে কত হবে, 200 গুণন 5 যোগ 100 গুণন 5 বাই 10। অর্থাৎ এটা হবে 2000, 1000, এটা হবে 510। অর্থাৎ এটা সব যোগ করলে কত হবে, 1500 বাই 10, 150। এই টাইপের ম্যাথগুলো আমাদের দেখতে হবে, এটা আমাদের গতে চেয়ে থাকে। তো এরপরে আমরা যেটা দেখব যে এখান থেকে আরো অনেকগুলো দেখা আছে, যে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এরপরে আমাদের বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু 1971 সালে 16 ডিসেম্বরে এটা কার্যক্রম শুরু হয় এবং রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মাধ্যমে এটা যাত্রা শুরু করে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখব ব্যাংক রিজার্ভ। ব্যাংক রিজার্ভের পরিমাণ আমি জাস্ট একটু দেখে নিই, যে ধরো তোমার কাছে 10000 টাকা আছে এবং এই 10000 টাকা এটা হচ্ছে তোমার প্রাথমিক আমানত, 10000 টাকা। আর বৈধ রিজার্ভ, ব্যাংকের একটা বৈধ রিজার্ভ আছে, বৈধ রিজার্ভ ধরো 10%। তোমাকে বলতে পারে ঋণ সৃজনের পরিমাণ কত, তাহলে তোমার এটাকে তুমি ভেঙে নাও যে 1/10। তাহলে আমাকে অতিরিক্ত রিজার্ভ বের করতে হবে। তোমাদের খাতায় বাবা করা আছে খুব ভালো করে, অতিরিক্ত রিজার্ভের সূত্র কি 1 - 1/10। 10 10 - 1 ইকুয়াল টু কত, 9 10। অর্থাৎ এখানে 10 টাকায় 1 টাকা ব্যাংকে থাকতে হবে, 10 টাকায় 1 টাকা ব্যাংকে থাকতে হবে, আর এখানে 10 টাকা 9 টাকা বাজারে যাবে। তো তোমাদের ঋণ সৃজনের সূত্রটা কি, del c ইকুয়াল টু প্রাথমিক আমানত গুণন 1 মাইনাস হচ্ছে অতিরিক্ত রিজার্ভ। আমি আবারো বলছি, প্রাথমিক আমানত এটা সূত্র, প্রাথমিক আমানত যা থাকবে উপরে 1, এখানে 1 থেকে আমার অতিরিক্ত রিজার্ভটা বাদ দিতে হবে। মানে অতিরিক্ত রিজার্ভ মানে হচ্ছে যেটা আমি ঋণ আকারে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি এটা বের করি তাহলে কি দাঁড়াবে, 1/10। অর্থাৎ আমার এই 10000 টাকা 1 লক্ষ টাকার কাজ করবে। কত বৈধ রিজার্ভ, কত, 10%। যদি বৈধ রিজার্ভ কখনো বৃদ্ধি পায় তাহলে আমাদের ঋণ সৃজন কম হবে। যদি এখানে 20% হয় তাহলে আমার ঋণ সৃজন হবে 50000 টাকা, যদি 5% হয় তাহলে বাড়বে। তার মানে আমার বিষয়টা হলো যে বৈধ রিজার্ভের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত আমার ঋণ সৃজন কমে যাবে, আর বৈধ রিজার্ভের পরিমাণ যত কমে যাবে তত আমার ঋণ সৃজন বাড়বে। তো এই ছিল আমাদের মুদ্রা ব্যাংকিং থেকে। তো আশা করি তোমরা সকলে আমাদের এই তৃতীয় সেমিস্টারের জন্য যে সিলেবাস আলোচনার যে ক্লাসটা ছিল, এখান থেকে আসলে জাস্ট তোমাদের যা যা পড়ানো হয়েছে তার একটা ধারণা দেয়া হলো। আর তোমাদের কাছে নোট করা আছে খাতায়। আশা করি তোমরা খাতার সাথে মিলায়া বই থেকে যেভাবে আমরা সৃজনশীলগুলো প্রত্যেকটা টপিক নোট করে দেয়া আছে, আলোচনা করা আছে, তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের সাথে তোমরা যোগাযোগ করো, মোবাইলে বা যে কোনো মাধ্যমে, বা যে কোনো প্রশ্ন সলভ করে আমাদেরকে মেসেঞ্জারে দিতে পারো, স্যার এটা হয়েছে কিনা। আমরা চেষ্টা করবো এটাকে শেষ করে দেওয়ার জন্য বা সমাধান করে দেওয়ার জন্য। তবে একটাই কথা, করোনাকালীন সময়ে যেভাবে আমাদের এই ক্লাসগুলো নেওয়া হলো বা আমাদের একটা ধারণা দেওয়া হলো, অবশ্যই সেই সময়টা তোমরা কাজে লাগানোর চেষ্টা করবো। তো এই বলে আজকে শেষ করছি। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।